স্যার কত টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, এটা করেছিল বিগত সরকার। আর আজকে যদি এই সরকার সেই যোগ্য শিক্ষকদের আলাদা না করে, এই যোগ্য শিক্ষকদেরও এই ধরনের কটূক্তি শুনতে হবে, তারপর যদি তারা আত্মহত্যা করে তার দায় বর্তমান শাসক নেবে তো, এই প্রশ্ন কিন্তু থাকে। একজন শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছেন, চাকরি চলে যাবে এই আতঙ্কে। হ্যাঁ, আর কত শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা করবেন, তবে গিয়ে সরকার শান্তি পাবে। আবার যদি দেখা গেল সে রাজনীতির ছত্রছায়ায় চলে আসলো, তাহলে সেটা অন্যায় হবে। তাই আশা করবো যাতে অন্যায় না হয়, তারা ঠিক মতো কাজগুলো করবে। সবাই তো ঘুষ দিয়ে চাকরি পায়নি, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে এমন অনেক লোক ছিল। তো তাদের মধ্যে যারা ভালো, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, রামকৃষ্ণ মিশন থেকে যারা এসেছে, তারা শুধুমাত্র সাধু নয়, তারা সন্ন্যাসী শিক্ষক। আমরা একজন সন্ন্যাসীর উপরে বিশ্বাস করতে পারি, কেন সন্ন্যাস জীবনটা এমন যে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে না। আজ যদি চাকরি চলে যায়, তার সংসারটা কি করবে, এটা বিগত সরকারেরও ভাবা উচিত ছিল, এই সরকারেরও এখন ভাবা উচিত। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি ক্ষমতায় আসলে ওএমআর সিট প্রকাশ করব। কোথায় ওএমআর সিট? কেন প্রকাশ করেননি? মানুষ তাকিয়ে রয়েছে আপনার দিকে, আপনি ওএমআর সিট প্রকাশ করুন। পুরুষ পুলিশ ছেলেদের মেয়েদের হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এগুলি কেন হবে? আরে তারা শিক্ষক, শিক্ষকদের সম্মান দিন। পশ্চিম বাংলাকে এইভাবে শেষ হয়ে যাবে। রবীন্দ্রনাথের পশ্চিম বাংলা, নেতাজির পশ্চিম বাংলা, এটা এখানে এইভাবে শিক্ষকদের প্রতি অত্যাচার, এটা মানা যায় না। তো পুলিশ আসলে কি এখন লাগাম ছাড়া হয়ে গেছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, পুলিশের উপর সম্পূর্ণ অধিকার দিয়ে দিলাম, পুলিশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু তাই বলে পুরুষ পুলিশ একজন মহিলার হাত ধরে টানবে, এটা তো সংবিধানে নেই। এটা তো নারীদের সম্মান নিয়ে প্রশ্ন, এটা ঠিক হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি পুলিশকে ক্ষমতা দিন, কিন্তু ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকে দেখুন। গতকাল আমরা খবর পেয়েছি যে, জানতে পারছি, দেখতে পাচ্ছি বা শুনতেও পাচ্ছি যে এসএসসির যে 11 and 12 ক্লাসের যে কাউন্সিলিং প্যানেল, সেটি বাতিল করা হয়েছে এবং একটি ওবিসি সংক্রান্ত সংরক্ষণ নিয়ে তর্ক উঠছে যে 9 to 10% না 18 to 19%। বিষয়টা নিয়ে কি বলতে চাইবেন? ব্যাপার হচ্ছে, বিগত সরকারের আমল থেকে এই এসএসসি নিয়ে খালি ঘুষখোরি চলেছে। এই সরকার এখনো হয়তো ঘুষ খায়নি, কিন্তু সেই সরকার যেই ট্রেডিশনটা বজায় রেখেছিল যে এদের চাকরি থেকে সরিয়ে দেব, একেবারে সেই রকম খেলা চলছে। এই যে ওবিসি সংক্রান্ত মামলা, বিগত সরকার যা দিয়েছিল তার থেকে কমাচ্ছে, যার জন্য কোর্ট থেকে এটা আপাতত স্টে অর্ডার হয়েছে। এবার বুঝে দেখুন, সবাই তো ঘুষ দিয়ে চাকরি পায়নি, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে এমন অনেক লোক ছিল। তো তাদের মধ্যে যারা ভালো, যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে, আজ যদি তাদের চাকরি চলে যায়, কি অবস্থা? সেই মানুষটা যারা চাকরি পেয়েছিল, তারা সেই চাকরি দেখিয়ে লোন নিয়ে বাড়ি করেছে, বিয়ে করেছে, সংসার হয়েছে, অনেক কিছুই করেছে। তার হয়তো অনেকের বাবা মা, স্ত্রীর, সন্তানের চিকিৎসা চলছে। আজ যদি চাকরি চলে যায়, তার সংসারটা কি করবে, এটা বিগত সরকারেরও ভাবা উচিত ছিল, এই সরকারেরও এখন ভাবা উচিত। এর মধ্যে আমরা খবর পেয়েছিলাম, একজন শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছেন, চাকরি চলে যাবে এই আতঙ্কে। হ্যাঁ, আর কত শিক্ষক শিক্ষিকা আত্মহত্যা করবেন, তবে গিয়ে সরকার শান্তি পাবে। এই শিক্ষক শিক্ষিকাদের সাথে ভিন্ন খেলা চলছে। এই রাজনৈতিক খেলা বন্ধ করুন, মানুষের পাশে দাঁড়ান। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমি ক্ষমতায় আসলে ওএমআর সিট প্রকাশ করব। কোথায় ওএমআর সিট? কেন প্রকাশ করেননি? মানুষ তাকিয়ে রয়েছে আপনার দিকে, আপনি ওএমআর সিট প্রকাশ করুন। আপনি যোগ্যদের প্রকাশ করুন যে এরা যোগ্য, যারা অযোগ্য তাদের চাকরি যাক, আমার কোনো দুঃখ নেই। কিন্তু যারা যোগ্য তাদের কেন চাকরি যাচ্ছে? সরকার কেন সুপ্রিম কোর্টে গিয়ে জানাচ্ছে না যে এই ওএমআর সিট দিচ্ছি, এর মধ্যে এরা যোগ্য আছে? সেটা কেন করছে না? এইভাবে মানুষের পেটে লাথি মারলে মানুষ কি করে চুপ থাকবে বলুন? চারিদিকে দেখছি আন্দোলন করছে তারা, তার উপরে আবার পুলিশি লাঠি। পুরুষ পুলিশ ছেলেদের মেয়েদের হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে, এগুলি কেন হবে? আরে তারা শিক্ষক, শিক্ষকদের সম্মান দিন। যারা এই ধরনের কাজ করতে, তাদের বলবো, আপনারাও কিন্তু একজন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিয়ে পড়াশোনা করে ওই জায়গাটায় দাঁড়িয়েছেন। আর আজকে তারই যে জুনিয়র শিক্ষক,
আপনি হয়তো কোনো সিনিয়র শিক্ষকের কাছে পড়াশোনা করেছিলেন, এরা জুনিয়র শিক্ষক, কিন্তু সম্প্রদায়টা এক। শিক্ষককে সম্মান করতে শিখন অন্তত। সেই সম্মানটা না পুলিশ প্রশাসন করছে, না রাজনৈতিক নেতারা করছে। শিক্ষককে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকে স্কুলে গেলে অনেক ছাত্র প্রশ্ন করে, কি স্যার কত টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন? এটা করেছিল বিগত সরকার। আর আজকে যদি এই সরকার সেই যোগ্য শিক্ষকদের আলাদা না করে, এই যোগ্য শিক্ষকদেরও এই ধরনের কটূক্তি শুনতে হবে। তারপর যদি তারা আত্মহত্যা করে, তার দায় বর্তমান শাসক নেবে তো? এই প্রশ্ন কিন্তু থাকবে। এই যে দাদা খুব গুরুত্বপূর্ণ একটি কথা বললেন, 31শে আগস্ট শেষ হচ্ছে 2016 সালে যে যোগ্য অযোগ্য প্যানেল তৈরি হয়েছিল, পরীক্ষার্থীরা যারা চাকরি পেয়েছিলেন, তারপর তাদের কি হবে? কারণ অনেকে বেতন পাচ্ছেন, আবার অনেকে পাচ্ছেন না। যারা পাচ্ছেন তাদের তো 31শে আগস্টের পর তাদের সব সময়সীমা শেষ। তাহলে তারা কোথায় যাবেন? কি কি বুঝছেন বিষয়টা নিয়ে? শুধু এটাই না, সুপ্রিম কোর্টের নির্দেশ এটাও আছে যে যাদের চাকরি যাবে তাদের টাকা ফিরিয়ে দিতে হবে। কোত্থেকে দেবে? না ফেরালে জেল, বিনা অপরাধে জেল। এটা মানা যাচ্ছে না। তাদের সংসার ভেসে যাবে। হয়তো স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যাবে, কেউ স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যাবে। মানে মানুষের মধ্যে বিরাট আতঙ্ক হয়ে গেছে। এই আতঙ্ক থেকে বাঁচার একমাত্র উপায় মাননীয় মুখ্যমন্ত্রী ওএমআর সিট প্রকাশ করে যোগ্যদের যোগ্য প্রমাণ করুন, যাতে তারা বাঁচে। সেই মানুষগুলো আজকে পথে নেমে রয়েছে, খেতে পারছে না। আর মাত্র কটা দিন বাকি, তারপরে তাদের মাইনে বন্ধ। ভাবতে খুব খারাপ লাগে সেই মানুষগুলোর কি অবস্থা। পশ্চিম বাংলাকে এইভাবেই শেষ হয়ে যাবে। রবীন্দ্রনাথের পশ্চিম বাংলা, নেতাজির পশ্চিম বাংলা এটা। এখানে এইভাবে শিক্ষকদের প্রতি অত্যাচার, এটা মানা যায় না। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করো, আপনি তাদের বাঁচান। আপনি ওএমআর সিট প্রকাশ করলে তারা কিন্তু বেঁচে যায়। যারা অযোগ্য তাদের আলাদা করে দিন, কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই। কিন্তু যারা যোগ্য তাদের কেন চাকরি যাবে, এই সমাধান একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রীর। দাদা এই এই এসএসসি সরকারি চাকরি শিক্ষক এর মধ্যে দাঁড়িয়ে, এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে সপ্তম পে কমিশন নিয়ে আশার আলো নাকি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে যে সপ্তম পে কমিশন নাকি জটিল নয়, খুব সহজ একটা প্রসেস। এটা কতটা সত্যি বা কিভাবে দেখছেন বিষয়টা নিয়ে যদি একটু বলেন। শুনতে পাচ্ছি ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 দিয়ে হবে। এবার জানি না, প্রথম নিয়ম হচ্ছে ডিএ 50% প্লাস, মানে যেই ডিএটা বাকি রয়েছে ওই ডিএটা কমপ্লিট করে দিয়ে 50% ডিএ বেসিকে মার্চ করে সেটা করে দেওয়া। এর সাথে হাউস রেন্টটা কি হবে? হাউস রেন্ট তো আমাদের 15 ছিল, বিগত সরকার করে দিয়ে 13 করেছে। হাউস রেন্ট সেখানে বাড়া উচিত এখনো। হাউস রেন্ট নিয়ে কোনো কথা বলছে না। ডিএ কমপ্লিট করে তারপরে 50% মার্চ করবে কিনা সেটাও সরকার বলছে না। হঠাৎ করে পে কমিশন দিয়ে দিলাম। সরকার বলেছিল জানুয়ারি 2027 থেকে পে কমিশন চালু হবে। এখন বলছে না, ফিনান্সিয়াল ইয়ার থেকে, মানে 1 এপ্রিল থেকে। আমি বলছি সেটাও করতে পারবে না। অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো বাধা আছে। এখনো পে কমিশনের বোর্ড গঠন হয়েছে, কিন্তু পে কমিশন কোথাও বসেনি দপ্তর। পে কমিশন দপ্তর যদি না বসে তাহলে কি করে হবে? পে কমিশন দপ্তর বসবে, সমস্ত যত সরকারি কর্মচারী সংগঠন আছে তাদের সাথে আলোচনা করতে হবে, কার কার কি কি ন্যায্য পাওনা আছে সেইগুলো বলতে হবে। অন্তত 8 মাস থেকে 1 বছর সময় লাগে পে কমিশন দিতে। আর সেই সরকার কি করে নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে বলছে দিয়ে দেবো পে কমিশন? কখনোই সম্ভব নয়। এটাও একটা প্রতারণা বলে মনে হচ্ছে। সময় নিক না পে কমিশনের জন্য, বকেয়া সমস্ত অর্থ দিক, তারপরে পে কমিশন দিক। হাউস রেন্ট যেটা আমাদের 15 থেকে 12 হয়েছে, সেটা 15 করলে হবে না, 15 থেকে বাড়াতে হবে। তার কারণ 15টা বহুদিনের। বেসিকের 15% দিয়ে বাড়ি ভাড়া কিন্তু সেই টাকায় পাওয়া যায় না। বাড়ি ভাড়া বিশেষ করে শহরে অনেক টাকা বেড়েছে, গ্রামের থেকে হয়তো একটু কম আছে। তারপরে তো পে কমিশন। তো পে কমিশন নিয়ে জানি না কি করবে সরকার। আমরা আশাবাদী সরকার যেটা করবে ঠিক করবে, কিন্তু যদি না করে আমাদের হাত পা ব্যথা, আমরা কিছুই করতে পারবো না, সহ্য করতে হবে। দাদা একটু আবার এসএসসি সংক্রান্ত বিষয়ে ফিরে আসি। অনেকেই বলছেন বা দু একজন মুখ থেকে শুনতে পাচ্ছি আমরা যে এই যে মিছিলটা হলো, এসএসসি পরীক্ষা যারা এবিটিএ, আরো যারা অনেক ইউনিয়ন ফোরাম যারা রয়েছে তারা মিলিতভাবে যে একটা যে আন্দোলন করলেন, সেখানে এই যে
মানে পুলিশ মানে মারধর করেছে। মারধর তো শুধু করেননি, আমি যেটা বলতে চাইছি যে পুলিশ মিলে মহিলাদের যে আক্রান্ত, সেই বিষয়ে যৌথ সংগ্রামী মঞ্চের তরফ থেকে কোনো বিবৃতি বা কোনো প্রতিবাদসুলভ কিছু বক্তব্য আমরা শুনতেই পাইনি। এটা নিয়ে হয়েছে, ভাস্কর ঘোষ এটা নিয়ে একটা প্রতিবাদ করেছে, এই বোধহয় পরশুদিন, খুব সম্ভবত। এটা বলেছে না এসএসসির সাথে অন্যায় হচ্ছে। আর পুলিশ যে হাত ধরে টেনেছে, পুরুষ পুলিশ মেয়েদের হাত ধরে টেনেছে, এটা অন্যায় করেছি, এটা আমিও বলছি বা অনেকেই বলেছে। তো পুলিশ আসলে কি এখন লাগাম ছাড়া হয়ে গেছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন পুলিশের উপর সম্পূর্ণ অধিকার দিয়ে দিলাম, পুলিশ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কিন্তু তাই বলে পুরুষ পুলিশ একজন মহিলার হাত ধরে টানবে, এটা তো সংবিধানে নেই। সেই পুরুষ পুলিশ কর্মীর শাস্তি হবে না কেন? শুধু তাই না, ওখানে যেই পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন তিনি মহিলা পুলিশ কর্মী আনেননি কেন? আর যদি এনে থাকেন তো মহিলা পুলিশ কর্মী ছিল কোথায়? পুরুষ পুলিশ কর্মী কেন মেয়েদের গায়ে হাত দেবে? এটা তো নারীদের সম্মান নিয়ে প্রশ্ন, এটা ঠিক হচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি পুলিশকে ক্ষমতা দিন, কিন্তু ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, ফেসবুকে খুব বেরোচ্ছে, মাঝে মাঝে 2 চাকা 4 চাকা বড় গাড়ি পুলিশ ধরছে আর সেখান থেকে অন্যায়ভাবে টাকা নিচ্ছে। এগুলো বন্ধ করুক পুলিশ। মুখ্যমন্ত্রী এদিকে নজর যদি না দেন, পুলিশের বাড়াবাড়ন্ত যেভাবে বাড়ছে, সাধারণ মানুষের সত্যিই খুব অসুবিধা। আমার শেষ একদম প্রশ্ন রইল, এসএসসি প্যানেলে আমরা রামকৃষ্ণ মিশনে তিনজন সাধুর নাম দেখতে পেলাম, শুনতে পেলাম, এবং তার সাথে আইআইএম এর একজন প্রফেসরের নামও দেখতে পেলাম, শুনতে পেলাম। এটা তো একটা নতুন পরিবর্তন বলা যায়, এর আগে আমরা এই নিদর্শন দেখতে পাইনি। বিষয়টা কতটা ঠিকের জায়গায় বা ভুলের জায়গা বলে মনে করছেন? তারা শুধুমাত্র রামকৃষ্ণ মিশন থেকে যারা এসছে তারা শুধুমাত্র সাধু নয়, তারা সন্ন্যাসী শিক্ষক। আমরা একজন সন্ন্যাসীর উপরে বিশ্বাস করতে পারি, কেন সন্ন্যাস জীবনটা এমন যে তারা মানুষের সঙ্গে প্রতারণা করে না। অন্তত রামকৃষ্ণ মিশনের যে সাধু সন্তরা রয়েছে তাদের জন্য বলবো যে তারা সত্যি প্রণম্য, তারা অন্যায় অপরাধ করবেন না আমার বিশ্বাস। কেননা আমি নিজে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত, সাধু সন্তদের উপর বিশ্বাস রেখে বলছি তারা আশা করছি ঠিক কাজ করবে। তার সাথে আইআইএম এর যে প্রফেসর রয়েছেন তার উপর আমরা আশাবাদী যে তারা ঠিক কাজ করবে। এটা একটা ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু যদি এটা ঠিক হয়, আবার যদি দেখা গেল সে রাজনীতির ছত্রছায়ায় চলে আসলো, তাহলে সেটা অন্যায় হবে। তাই আশা করব যাতে অন্যায় না হয়, তারা ঠিক মতো কাজগুলো করবে। অনেক অনেক ধন্যবাদ দাদা এতক্ষণ সময় দেওয়ার জন্য।